হ্যালো ভিউয়ার্স, সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। কেমন আছেন সবাই? আশা রাখি খুবই খুবই ভালো আছেন। স্বাধীন বাংলাদেশের মধ্যে স্বাধীনভাবে কথা বলতে পারতেছেন, মুক্তভাবে চলাফেরা করতে পারতেছেন, যার যা খুশি তাই করতে পারতেছেন। বাট সবকিছু একটা লিমিট আছে, লিমিট ভাবে করেন। কোনো কিছু ওভার লিমিট ভালো না। অত্যন্ত পিছে যারা আছে, মানে পিছে পূর্ববর্তী সরকার যারা ছিল, তাদের বর্তমান যে সিচুয়েশন এবং কি হয়েছে, এগুলো থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত। তো ঠিক আছে, আমি আজকে রাজনীতির ব্যাপারে কোনো কথা বলবো না। আমি সোহাগ আছি আপনাদের সাথে আজকে পর্তুগালের ফারো সিটি থেকে। তো যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আপনারা খুবই খুবই একটা অধীর আগ্রহ নিয়ে আছেন শোনার জন্য, এবং খুবই চিন্তার মধ্যে আছেন যে জিনিসটা আসলে কি হইতে যাইতেছে। বিশেষ করে যারা ইউরোপের আসার জন্য মানে আগ্রহী আছেন, এবং যারা অলরেডি পারমিট পাইছেন, বিভিন্ন দেশের অ্যাপয়েন্টমেন্ট পাইছেন, জাস্ট এখনো ইন্ডিয়ান ভিসা করতে পারেননি, তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। তো এই ভিডিওটাতে আমি বোঝার চেষ্টা করবো আমরা, ঠিক আছে, ভারতীয় যে ভিসা সেন্টার গুলো অলরেডি আপনারা জানেন যে বন্ধ হয়ে গেছে, কেন এক্স্যাক্টলি এই জিনিসটা বন্ধ হইলো এবং কবে নাগাদ খুলতে পারে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করবো, ঠিক আছে। তো আমি ভিডিও শুরু করার আগে, মেইন টপিকে চলে যাওয়ার আগে, আপনাদের কাছে সবার কাছে একটা অনুরোধ, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা ফার্স্ট টাইম দেখবেন, তাদের কাছে সবার কাছে অনুরোধ, আমার দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আমার পেজ এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটা লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন, ঠিক আছে বন্ধুরা। চলেন আমি শুরু করি। তো বন্ধুরা, আমি শুরু করার আগে বলতেছি, আমি কোনো রেফারেন্স দিয়ে কথা বলতেছি না, জাস্ট আমি নিজেও ইন্ডিয়ার ভিসা কয়েকজন মানুষের আমি কইরা দিছি। অবশ্যই টাকার বিনিময়ে, টাকা ছাড়া এখানে কোনো কিছু হয়নি, আমি যেটা সত্য কথা বলি। বাট আমি নিজে করতাম না, আমার লোকজন আছে, লোকজন দিয়ে করাইতাম। তো মোটামুটি যেই কথাগুলো আমি বলবো, এগুলো সম্পূর্ণ আমার নিজের চিন্তাধারা। এগুলো কোনো অফিসিয়াল কোনো নিউজ না, কোথাও থেকে কোনো কিছু না, আমার যে চিন্তাধারা, আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। এটাকে নিয়ে আবার তেমন কেউ সিরিয়াস হয়নি, ঠিক আছে। বাট আমার কথার মধ্যে অবশ্যই যুক্তি আছে, আমি যুক্তি নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে। তো ফার্স্টে এখন বোঝার চেষ্টা করি যে আপনার ইন্ডিয়ান ভিসা সেন্টারটা কেন বন্ধ হইলো। আপনি জানেন, সবাই জানেন যে আমাদের বাংলাদেশের মানুষ ইন্ডিয়াকে মন প্রাণ থেকে ঘৃণা করে। একমাত্র যে আওয়ামী লীগের লোকজন আছে, তারা ছাড়া ইন্ডিয়াকে মন প্রাণ থেকে সবাই একদম ঘৃণা করে। এবং ইন্ডিয়ানরাও যারা জানে যে তারাও ঘৃণা, মানে তাদেরকে এই বাংলাদেশের মানুষ মানে অধীর আগ্রহে দিয়ে একদম খুবই মন থেকে ঘৃণা করে। তো এই যে বর্তমানে যে সিচুয়েশন, বর্তমানে যে হামলা টামলা বলতেছেন, দেশটা যে স্বাধীন হইলো, মারামারি পিটাপিটি যেভাবে হোক, অনেকের শহীদের রক্তের বিনিময়ে যে হইলো, এই দিনে দেশটা নতুন ভাবে স্বাধীন হইলো, অনেক ভাঙচুর হয়েছে। তো ইন্ডিয়ান গভর্নমেন্টও কিন্তু জানে যে তাদের এখানে যে ভিসা সেন্টার গুলো আছে, তাদের ওখানে ইন্ডিয়ান লোকজন কাজ করে, ঠিক আছে। এবং ইন্ডিয়ান আছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট তো অবশ্যই জানে যে এদের উপর যে কোনো সময় একটা হামলা হইতে পারে। তো এখন দেশের মধ্যে হলো আইন কানুন আছে বলতে নাই, ঠিক আছে, মানে এক এক হিসাবে আছে, এক হিসাবে নাই, যেহেতু আপনার পুলিশগুলো এখন সক্রিয় না। তো এখানে পাহারা বলতে কোনো কিছু নেই। আর বাংলাদেশের সাধারণ জনগণ এখানে কাউকে মানতে আছে না। তো এদের একটা ক্ষোভ আছে, এদের ক্ষোভটা এখনো শেষ হয় না। এই ক্ষোভটা দেখা গেছে যে ভারতের ভিসা সেন্টার উপরে যারা চালাইতে পারে। আর এখন যে জানেন যে ভারতের ভিসা এমনি নর্মালে দেয় না, কন্টাকে কইরা টাকা পয়সা দিলে তারপরে মনে করেন যে কিনতে হয়। তো ওইটার উপর আর একটা ক্ষোভ মনে করেন যে এখানে থাকবো, ঠিক আছে। তো ক্ষোভ থাকবো, যে কোনো সময় এখানে হামলা টামলা হইতে পারে। এই জন্য তাদের সিকিউরিটির ব্যাপারগুলো চিন্তা ভাবনা কইরা, তাদের একটা মনে করেন যে ওখানে ভাঙচুর যাতে না হয়, কোনো যাতে ক্ষতি না হয়, ওই হিসাব করে তারা ভারতীয় ভিসা সেন্টার গুলো বন্ধ করে দিয়েছে। এটা আমি আমি ওভার শিওর, আমি এর জন্যই তারা এই জিনিসটা বন্ধ করছে, মানে আটকা বন্ধ করছে না। আর দ্বিতীয় যে কারণটা, সে কারণটা হলো হয়তো বা বাংলাদেশের ইন্টারনাল থেকে হোক বা আউটসাইড থেকে হোক, অনেক দেশ থেকে হয়তো বা কোনো চাপ টাপ দিছে, তাতে মনে করেন যে বাংলাদেশের যারা অপরাধী গুলো আছে, যে চোর বাটপার গুলো এতদিন যারা দেশগুলো লুইটা পুইটা খাইছে, তারা যাতে ভারতে পলায় না যেতে পারে, ইমিডিয়েটলি ভাবে টাকা পয়সা যাতে ভিসা না করতে পারে, এবং ভিসা করে যাতে ভারতের দিকে পলায় না যেতে পারে, সেই জন্য তারা মনে হয়তো বা এরকম একটা ব্যবস্থা করছে। এটা আমার ব্যক্তিগত মতামত, ঠিক আছে, মানে ব্যক্তিগত আমার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা থেকে আমি বলতেছি যে বাইরের উপর মহল থেকে, বাইরে থেকে কোনো হয়তো বা এদের কোনো একটা চাপটা পাইছে, ওই অনুযায়ী তারা এখন মানে ইমিডিয়েটলি ভাবে বন্ধ করছে, যাতে নতুন করে কোনো ভিসা ইস্যু না হয়। তো এই জিনিসটা এক হিসাবে আমাদের জন্য কিন্তু ভালো হয়েছে। অনেকে যারা ইউরোপে পারমিট নিয়ে বসে আছেন, তাদের জন্য হয়তো বা খারাপ হইলো, কিন্তু আমি ব্যক্তিগতভাবে জিনিসটাকে মানে টোটালি অ্যাপ্রিসিয়েট করি, ঠিক আছে। তো আমার মতে এই দুইটা কারণই এখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে। আচ্ছা, তো এখন আসি যে এটা কবে নাগাদ খুলতে পারে। এখন দেখেন, কবে নাগাদ খুলতে পারে, এটা আমি যদি এখন একটা বলি যে ভাই এই তারিখে খুলবো বা এমন তারিখে খুলবে, এটা এখন তো হবে না। এটা একটা তাদের একটা ইন্টারনাল ব্যাপার, গভর্নমেন্টের একটা ব্যাপার আছে, ফরেন মিনিস্ট্রি থেকেও ইন্টারনাল ভাবে আউটসাইড হয়েও এটা তারা আলোচনা করবে, আলোচনার মাধ্যমে খুলবে। বাট এটা অনির্দিষ্টকাল বলতে একেবারে আপনারা এমন ভাবেন না যে একেবারে মানে একদম টোটাল মনে করেন যে একদম অনেক লং টাইমের জন্য এই জিনিসটা বন্ধ করছে না। এই জিনিসটা বন্ধ করাতে ভারতের লস আছে, প্রচুর লস আছে, ঠিক আছে। তো এটা আপনি মনে করেন না যে একদম লং টাইমের জন্য। আমি যতটুকু আমার আইডিয়া, আমি মানে বলতেছি যেটা কবে নাগাদ খুলবে।
তো এটা ইমিডিয়েটলি ভাবে হয়তো বা না খুললেও অল্প কিছুদিন সময় নিয়ে খুলবে, ঠিক আছে? এটা খুলবে যে এটা ওভার শিওর থাকেন, আপনাদের টেনশনের কোনো দরকার নাই, কোনো টেনশনের কোনো কারণ নেই। এটা খুলবে যখন দেখবেন যে আপনার গভর্নমেন্ট নতুনভাবে গভর্নমেন্ট শপথটা নিয়ে নিছে, সবকিছু আইন শৃঙ্খলা দেশের মধ্যে শান্তি মতো বজায় রাখছে, সবকিছু স্বাভাবিক পর্যায়ে আইসা পড়ছে ঠিক আগের মতো, ঠিক আছে? যখন দেখবে যে তাদের পূর্ণাঙ্গ সিকিউরিটি আছে তৎক্ষণাৎই এটা খুলে দেবে। কারণ এখানে না খুললে এখানে মনে করেন যে এখানে যদি বাংলাদেশের থেকে যদি ভিসা বন্ধ করে দেয় তো এখানে ইন্ডিয়ারই লস, বাংলাদেশিদের থেকে ইন্ডিয়ানদের বেশি লস। তারা ওইখানে ইন্ডিয়াতে মনে করেন যে একটা যে মানুষগুলো যায় একটা ভিসার ফি আছে হয়তো বা বাংলাদেশের জন্য ভিসা ফি, তারপরে এখানে কিছু কিছু টাকা তো নেয়, তারপরে ওইখানে যে তারা শপিং করতেছে ওইখানে থেকে যায় মনে করেন যে ওইখানকার বিমান ভাড়া দিতে আছে, বিমান কিনতে আছে, হাবি জাবি, এগুলো অনেক হিসাব নিকাশ ইন্টারনাল আছে যেগুলো আমি নাই বললাম। বাট এটা খুলবে, আপনাদের টেনশনের কোনো দরকার নাই। যারা অনেকে গুজব ছড়াইতেছেন যেটা একেবারে ভারতের ভিসা বাঙালি করতে বন্ধ করে দিচ্ছে, এই করেছে, না, এটা তেমন কোনো কিছু নয়। যে আমি যে আগে যেটা বললাম যে চোর বাটপার গুলো যাতে পালায় না যেতে পারে, ক্লিয়ার? চোর বাটপার গুলোর জন্য সবচেয়ে ইজি, আপনি যদি মনে করেন বাংলাদেশি পাসপোর্টটা থাকে, ইজি ভাবে একটু টাকা 2 টাকার জায়গায় 3 টাকা দিয়ে আপনি ইন্ডিয়ার ভিসাটা কিনতে পারতেছেন। কিন্তু একটা ইউরোপ আমেরিকার ভিসা কিন্তু আপনি টাকা হইলে আপনি কিনতে পারতেছেন না। ইউরোপ আমেরিকার ভিসা অনেক যাচাই বাছাই করে অনেক কিছু দেখাশোনার পরে তারপরে দিব। আর ইউরোপ আমেরিকার ভিসা করতে গেলে লং টাইম ওয়েট করতে হয়, ঠিক আছে? লং টাইমের একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, ইন্ডিয়াতে আপনি এম্বাসিতে ফাইল সাবমিশন করবেন, তো অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। তো এখানে টেনশন নেওয়ার কোনো দরকার নাই। আমি আশা করতেছি এটা খুবই দ্রুত, খুবই দ্রুত এটা খুলে যাইব। এরা ওইখানকার এরা যে লোকজন আছে ভিতরে যে স্টাফ গুলো আছে, সেই স্টাফ গুলারও তো বেতন টেতন দিতে হয়, এখান থেকে মনে করেন যে প্রচুর টাকা পয়সা পায় বাংলাদেশ থেকে। তো এগুলো খুলে দেবো, আপনাদের টেনশনের কোনো দরকার নেই, গুজব ছড়ায় না। যদি যাদের অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে গা, তাদের ভিসা হয় নাই, এখন কিছু করার নেই, এটা আপনার মাইনা নিতে হবে, ঠিক আছে? একটা জিনিস লস দিল, আপনি আরেকটা জিনিস পাইছেন যে দেশটা স্বাধীনভাবে পাইছেন, ঠিক আছে? তো এটার কোনো মন খারাপ কোনো কথা থাকে না, ইমিডিয়েটলি খুবই তাড়াতাড়ি জিনিসটা খুলে দেবো। তো এখানে টেনশনের কোনো দরকার নেই। আপনি দেখেন আমার কথাগুলো দেখেন, আমি এখন পর্যন্ত যে কথাগুলো বলছি, কথাগুলো সবই মনে করেন যে একদিন পর হোক বা 2 দিন পর হোক কথাগুলো সত্যতার যাচাই হয়েছে, ঠিক আছে? মানে সত্যভাবে প্রকাশ হয়েছে। তো ইন্ডিয়ান ভিসা সেন্টার এগুলো খুলে দেবো, আপনার টেনশনের কোনো দরকার নেই, খুবই দ্রুত খুলে দেবো। তো বন্ধুরা, এই ছিল আমার আলোচনা। তো আমি লাস্টে আর 2-3টা মিনিট একটু কথা বলি, আমার কথাগুলো একটু শুনেন। এই কথাগুলা লাভ আছে, যখন আপনি এখানে আসবেন, ইউরোপে আইসা পড়বেন, তখন আপনাদের মানে এই জিনিসগুলা কাজে লাগবে। তো আমরা প্রত্যেকটা জিনিস যারা আছেন ইউরোপের জন্য আসতে হলে ম্যাক্সিমাম জিনিসই আমাদের ভারতমুখী হইতে হয়, ঠিক আছে? একটা নর্মাল একটা পুলিশ ক্লিয়ারেন্সে যদি আপনি অ্যাটাস্টেশনও করতে চান, ওইটার জন্য ভারতে যাইতে হয়। তো নতুন গভর্নমেন্ট যারা আসবে, যে তত্ত্বাবধায়ক যে সরকার অলরেডি ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস যেটা আছে, উনি সুন্দরভাবে ভারতের উপর হুঁশিয়ারি দিছে। তো ওনার এই জিনিসগুলা নিয়ে বা প্লাস পরবর্তীতে যারা নির্বাচিত যে সরকার হবে তাদের কাছে আমি আকুল আবেদন জানাবো যে কয়েকটা দেশ, অত্যন্ত ইউরোপের কয়েকটা দেশের এম্বাসি না হইলেও বিএসএফ যে ঢাকাতে আছে তাদের সাথে যাতে কন্ট্যাক্ট করে, এম্বাসির সাথে কন্ট্যাক্ট করে যাতে ওইখানে আমরা ভিসা অ্যাপ্লিকেশন করতে পারি, প্লাস আরো কিছু ডকুমেন্টের ব্যাপার স্যাপার আছে, এগুলো যাতে আমরা বাংলাদেশে বসে করতে পারি, যাতে মানুষের মনে কোনো হয়রানি না হয়। এর মধ্যে আমি কয়েকটা দেশ বলি, ঠিক আছে? সবগুলা দেশ যদি সম্ভব না হয়, তো এর মধ্যে বিশেষ কয়েকটা দেশ যেটা 1 নম্বরে আছে, আমি যেই দেশে থাকি, যে দেশের আমি মনে করেন যে বাসিন্দা, সেটা হচ্ছে পর্তুগাল। এই পর্তুগালের মধ্যে কিন্তু ইউরোপের অনেক বাঙালি ফ্যামিলি সহকারে থাকে, পার্সোনাল ভাবে থাকে, একা থাকে। তো এখানে অনেক কিছু কাজ টাজ আছে, যার জন্য মনে করেন যে দিল্লি এম্বাসিতে যাইতে হয়, পর্তুগালের যে দিল্লি এম্বাসিটা আছে বাংলাদেশে যাইতে হয়। তো এই জিনিসটা যাতে না হয়, সেই জন্য আপনাদের কাছে আমি নতুন সরকারের কাছে একটা আলোচনা করবো, আপনারা যারা আছেন বাংলাদেশে যদি এই ব্যাপারগুলো একটু আলোচনা কইরা, যাতে পর্তুগালের একটা এম্বাসি হোক বা কনসুলার হোক বা মনে করেন যে যদি একদম এগুলা এম্বাসি সম্ভব না হয়, তাহলে যাতে বিএফএস এ যাতে আমরা এখানে ভিসা অ্যাপ্লিকেশন গুলো করতে পারি। বাংলাদেশের যে ঢাকাতে বিএফএস আছে বা চিটাগং আছে, সিলেট আছে, যে বিএফএস গুলো আছে, ওইখানে যাতে আমরা যাতে আর এই ভিসা অ্যাপ্লিকেশন যাতে করতে পারি, প্লাস আমাদের যে ডকুমেন্টের লিগেলাইজেশনের যে ব্যাপার স্যাপার আছে, ওইগুলো যাতে আমরা ওইখানে বিএফএস থেকে করতে পারি। টাকা 2 টাকার জায়গায় 3 টাকা থাক, তারপর আমাদের যাতে ইন্ডিয়াতে না হইতে হয়। প্রত্যেকটা জিনিসের এখন দেখবেন যে ইউরোপের নাম নিতে হইলেই সবার আগে আপনার মেন চিন্তা থাকে ইন্ডিয়ার ভিসা কিভাবে করবেন। এটা পুলিশ ক্লিয়ারেন্স সত্যায়িত করবেন, সেটার জন্য আপনার ইন্ডিয়াতে মনে করেন যাইতে হয়, ইন্ডিয়ার এম্বাসি গুলো থেকে যায়, তারপর মনে করেন যে করতে হয়। 1 নম্বরে পর্তুগালে বললাম, 2 নম্বরে আমি আসবো অবশ্যই পোল্যান্ডের ব্যাপারে, যেহেতু আমি পোল্যান্ডে বেশি করি। পোল্যান্ডেও প্রচুর বাংলাদেশি আছে। তো পোল্যান্ডে জানেন যে মনে করেন যে এখন যে সিস্টেমটা ড্র সিস্টেমটা চলে, তো ড্র সিস্টেমের মধ্যেও অ্যাপয়েন্টমেন্টের যে সিস্টেমটা, ওইটার তারপর আপনার ইন্ডিয়াতে যাইতে হয়। তো এখানে যদি রাষ্ট্রদূত যারা আছে, প্লাস এখানে পররাষ্ট্র সচিব সচিব যারা আসবো পরবর্তীতে, এই জিনিসগুলো তারা দেখবো, তারা যদি এখানে পোল্যান্ডের অ্যাম্বাসেডরের সাথে একটু কথাবার্তা বইলা বাংলাদেশের যে বিএফএস গুলো আছে ওইখান থেকে যদি ফাইলগুলো জমা দিতে পারে, তাহলে আমি মনে করি সবচেয়ে ভালো, তাহলে আমাদের ইন্ডিয়ার দায়িত্ব হইতেছে না। তারপরে তৃতীয়তে আসে, আমি এখন বর্তমানে সবচেয়ে বেশি ভিসা দিচ্ছে ক্রোয়েশিয়া এবং রোমানিয়া।
এই তিনটা দেশেরও এই দুইটা দেশেরও যাতে ভিসা অ্যাপ্লিকেশন গুলা প্লাস লিগেলাইজেশন গুলা যাতে আমরা এই বাংলাদেশের বিএফএস থেকে যাতে করতে পারি, এই জিনিসগুলো আমি নতুন সরকারের কাছে একদম মানে খুবই আবেদন করবো। এবং বাংলাদেশে যারা আছেন, যারা পরবর্তীতে আসার চিন্তা ভাবনা করবেন, তারা এই ব্যাপারটা একটু দেখবেন, তারাও দেখেন বাংলাদেশে এগুলো এই জিনিসগুলো কথাবার্তা বলে কোনোভাবে সম্ভব হয় নাকি। অত্যন্ত সবগুলো দেশের এম্বাসি না হোক, এই 4টা দেশের এম্বাসি বা 4টা দেশের ভিসা অ্যাপ্লিকেশন যাতে আমরা ইন্ডিয়াতে না দেয়, যদি ঢাকাতে করতে পারি, চিটাগং করতে পারি, সিলেটে করতে পারি, এই জিনিসটা করতে পারলে আমাদের জন্য খুবই খুবই ভালো হবে। বিশেষ করে আমরা যারা এখানে প্রবাসী আছি, যারা পরবর্তীতে আমি ফ্যামিলি আনবো, তাদের মনে করে যাতে ভোগান্তি না হইতে হয়, বা আমরা যাতে পরিচিত কোনো ভাই ব্রাদারের আত্মীয় স্বজনের পারমিট টারমিট বের করলেও যাতে বাংলাদেশ থেকে মনে করেন যে সরাসরি ভিসাগুলো নিয়ে আসতে পারে, সেই ব্যাপারগুলোর জন্য একটু মানে জোর দেওয়া দরকার আমি মনে করি। ঠিক আছে, তো অনেক কথাবার্তা বইলা ফেললাম, ভিডিওটা একটু বড় হয়ে গেছে। তো সবাই যারা ফুল ভিডিওটা দেখছেন তাদের কাছে আন্তরিকভাবে ধন্যবাদ। তো এই ভিডিও যদি কোনো কিছু আপনার কাজে মনে হয়, অবশ্যই আবার বললাম যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো নেক্সট কোনো ভিডিওতে আবার অবশ্যই দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।